বললে বলুক মা, মানুষের সাথে মেশার চেয়ে গাছের সাথে সময় কাটানো অনেক ভালো। এরপর 1,00,000 টাকার বিনিময়ে পদ্মার বিয়ে হয়ে গেল। এখন থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। এক গ্রামে রমেন নামে একজন লোক বাস করত। সে গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু তার স্ত্রী রমা এ ব্যাপারটা একদমই পছন্দ করত না। কি ব্যাপার, তুমি উঠোনে আবার গাছ লাগাচ্ছ? তোমাকে কতবার বলেছি এরকম গাছ লাগিও না। গাছ হলো আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেন দেয়, তুমি গাছ লাগাতে বারণ করবে কেন? আমরা গরিব মানুষ, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, গাছ লাগিয়ে আমাদের কি হবে বলো? তাছাড়া এটা তো তুলা গাছ, তুলা গাছ লাগিয়ে তো কোনো লাভ নাই, এর দামও বেশি একটা পাওয়া যায় না। আমাদের মেয়ে পদ্মা যখন বড় হবে তখন দেখবি এই গাছ আমাদের কত কাজে লাগে। এই গাছ বিক্রি করে আমরা মেয়ের বিয়ে দিতে পারবো। তাছাড়া আমাদের তো এখন কোনো অর্থ সম্পদ নেই। আমাদের মেয়ে পদ্মার বয়স এখন 5 বছর। আমাদের মেয়ে আর এই শিমুল গাছটি একসাথে বড় হয়ে উঠবে। কি যে বলো তুমি, গাছ বিক্রি করে আর কত টাকা পাওয়া যাবে? এর চেয়ে বরং তুমি কাজকর্মে মন দাও। আমাদের একটা মাত্র মেয়ে, ওর ভবিষ্যতের কথা তো আমাদেরই ভাবতে হবে। ঠিক আছে, তোমাকে এত ভাবতে হবে না, যাও পদ্মাকে নিয়ে এসো, ওকে গাছটা দেখাই। মা পদ্মা, কোথায় গেলে? দেখে যাও তোমার বাবা তোমার জন্য কি এনেছে। এটা তো আরেকটা গাছ। এই গাছটা তাহলে আজ থেকে আমার বন্ধু। আমি ওকে নিয়মিত পানি দেব আর বড় করব। হ্যাঁ মা, গাছটা নিয়মিত যত্ন করবে, তাহলেই দেখবে ও তোমার বন্ধু হয়ে উঠবে। আচ্ছা বাবা, সবই তো বুঝলাম, কিন্তু এইটা কি গাছ? এই গাছে কি ফল হবে বাবা? এই গাছের ফল হলে আমি কিন্তু ফল খাবো। বোকা মেয়ে, এটা কোনো ফল গাছ নয়, এটা হলো শিমুল তুলা গাছ। এইখানে তুলা হবে আর সেই তুলা দিয়া বালিশ বানানো যাবে। তাহলে বাবা, এই গাছটাকে তুমি ফেলে দাও, তুলো দিয়ে আমরা কি করব? এর চেয়ে বরং তুমি আম, জাম, কাঁঠাল গাছ লাগাও। না মা, সব গাছই উপকারী। পৃথিবীর যতগুলো গাছ আছে সবগুলো কোনো না কোনো কাজে লাগে। এখন তুমি তৈরি হয়ে নাও, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে মাঠে কাজে যেতে হবে। এরপর পদ্মা আস্তে আস্তে বড় হতে লাগলো, আর সে নিয়মিত সেই গাছের সাথে সময় কাটাতো। সই ও সই, আজ কি হয়েছে জানো? একটা মজার ঘটনা হয়েছে। দাঁড়াও, আমি তোমাকে সব খুলে বলছি। কে রে, স্কুল থেকে ফিরে তুই তোর সইয়ের সাথে গল্প করতে বসলি? খাওয়া দাওয়া করতে হবে না? যা এখনই খেয়ে নে। তুমি জানো মা, আমার কোনো বন্ধু নেই, এই সই আমার সব। তাই আমি আমার মনের সব কথা সইকে বলি। তুমি শুধু শুধু আমার সাথে রাগ করো না তো মা। আরে বোকা মেয়ে, গাছ কি তোর কথা শুনতে পায় নাকি? তুই শুধু শুধুই ওর সাথে এত কথা বলিস। যা এখন বাইরে খেলতে যা, লোকে জানলে তোকে পাগল বলবে। বললে বলুক মা, মানুষের সাথে মেশার চেয়ে গাছের সাথে সময় কাটানো অনেক ভালো। আমি আরো কিছুক্ষণ আমার সইয়ের সাথে সময় কাটাবো, তুমি এখান থেকে যাও। দেখ মা, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তাছাড়া এখনই তোর বাবা চলে আসবে। পদ্মা, মা পদ্মা, কোথায় গেলে? দেখো, তোমার জন্য আমি বাতাসা নিয়ে এনেছি। মেয়েকে লাই দিয়া তো মাথায় উঠাইছেন, সারাদিন শুধু এই শিমুল গাছের নিচে বসে থাকে আর একা একাই গল্প করে। তা করুক না, তোমার সমস্যা কি? মেয়ে যখন বড় হচ্ছে, ওর তো নিজের একটা ব্যক্তিগত জীবনও থাকতেই পারে। ওর গাছের সাথে সময় কাটানো ভালো লাগে, তাই থাকে। দেখো, মেয়েকে আর বেশি আশকারা দিও না। মেয়ে বড় হচ্ছে, ওর জন্য এখন বিয়ের সম্বন্ধ দেখতে হবে। এরকম কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। শ্বশুর বাড়িতে গিয়া এরকম করলে শাশুড়ির অত্যাচার সহ্য করতে হবে। তুমি শুধু শুধু বেশি ভাবছো, এরকম কিছুই হবে না। আমার মেয়ে ঠিকই ভালোভাবে সংসার করতে পারবে। এখন আমাদের দুজনকে খেতে দাও। দেখতে দেখতে কেটে গেল প্রায় 5টা বছর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দারুণ একটা খবর আছে। আজকে আমাদের অনেক খুশির দিন গো। কি ব্যাপার,
আজকে এত আনন্দিত মনে হচ্ছে, আর বাড়িতে ফিরে এমন চিৎকার করতেছো কেন? হয়েছে কি? যখন বাজারে গেলাম তখন মোড়ল সাহেবের সাথে দেখা হলো। উনি বললেন পদ্মার জন্য খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ এনেছে। ছেলে ডাক্তার, অনেক বড় লোক, গ্রামে ওদের অনেক জমি জমা আর সম্পদ রয়েছে। আরে বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু এত বড় ঘরের ছেলে আমাদের মেয়েরে কেন বিয়া করবে বলো? আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়। আমার পদ্মা কম কিসে? সে তো অনেক ভালো ছাত্রী, এছাড়াও দেখতেও অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। পদ্মা ফিরুক, আমি ওর সাথে কথা বলে দেখি। ওই তো বলতে বলতে পদ্মা চলে এসেছে। আয় মা আয়, তোকে একটা জরুরি খবর দিতে হবে। কি ব্যাপার মা? মাত্র কলেজ থেকে ফিরলাম আর এখনই তোমরা আমাকে ডাকছো? কি হয়েছে কি? তুই আমাদের সব কথাই মেনে নিবি, আমরা যা বলবো তুই তাই করবি। আরে বাবা, আগে বলো তো কি হয়েছে, তারপর না হয় মেনে নেওয়ার কথা আসছে। তোর জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে ডাক্তার, অনেক সম্ভ্রান্ত পরিবারের। না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। সবে মাত্র আমি কলেজে উঠেছি, সামনে আমার পরীক্ষা। এখন এসব কথা তোমরা বলো না। কেন শুধু শুধু জেদ করছিস মা? তুই তো ভালো করে জানিস তোর বাবার শরীরটা ভালো না, যে কোনো দিন কিছু একটা হয়ে যেতে পারে। তোকে বিয়ে না দিলে তোর বাবা শান্তি পাবে না। হ্যাঁ মা, আমাদের মুখের দিকে তাকিয়ে হলেও তুই বিয়েতে রাজি হয়ে যা। আগামী সপ্তাহে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আমি এখানকার কথা দিয়ে ফেলেছি, এখন আর কথা থেকে নড়চড় করা যাবে না। আমার মাথাটা ছোট করিস না মা। ঠিক আছে বাবা, তুমি যখন কথা দিয়ে ফেলেছ, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু তোমরা মনে রেখো বাবা, বড় ঘরে বিয়ে দিলে কিন্তু মেয়ে সুখী হয় না। তুই নিশ্চয়ই সুখী হবি, আমাদের আশীর্বাদ রয়েছে তোমার সঙ্গে। দেখুন, সুজয় আমার একমাত্র ছেলে। ওকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। তাছাড়া আমার ছেলে ডাক্তার, পরিবার ভালো, সেদিক থেকে তাকালে আপনার মেয়ে কিছুই না। নিজের মেয়ে বলেই বলছি বিআইন সাহেব, মেয়ে আমার খুব লক্ষ্মী, আপনার সংসারও ভালো করে রাখবে। শুনুন সাহেব, আপনাকে আমি সরাসরি কিছু কথা বলি। আমি যা বলি স্পষ্ট বলতে পছন্দ করি। আপনার ঘরে ছেলেকে বিয়ে দিচ্ছি, কিন্তু আমার 1,00,000 টাকা পণ লাগবে। 1,00,000 টাকা? কিন্তু সে তো অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো বিআইন সাহেবা? আপনি তো আমার সব খবরই জানেন, আমি গরিব মানুষ। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি ঠিকই টাকাটা জোগাড় করব। বিয়েটা হয়ে যাক, আমি কথা দিচ্ছি যেভাবে হোক আপনাকে 1,00,000 টাকা দেব। আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধুমাত্র আপনার মেয়ে সুন্দরী, সেই কারণে। আমি এর কমে বিয়ে দিতে পারবো না। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমি ঠিকই টাকাটা জোগাড় করব। বিয়েটা হয়ে যাক, আমি কথা দিচ্ছি যেভাবে হোক আপনাকে 1,00,000 টাকা দেব। এরপর 1,00,000 টাকার বিনিময়ে পদ্মার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের 2-3 মাস হয়ে যাওয়ার পরেও তার বাবা সেই টাকাটা শোধ করতে পারল না। কি ব্যাপার বৌমা, তোমার বাবাকেও বলিহারি চাই? তার কি লজ্জা শরম বলতে পৃথিবীতে কিছুই নেই? 3 মাস হয়ে গেল মেয়েকে বিয়ে দিয়েছে, অথচ এখনো পণের টাকাটা দিচ্ছেন না। মা, আপনাকে তো বাবা একবার বলেছে টাকাগুলো যেভাবেই হোক জোগাড় করে দেবে। আপনি আমার বাবাকে কিছুদিন সময় দিন, দেখবেন আমার বাবা ঠিক আপনাকে টাকাটা দিয়ে দেবে। আমি তোমাকে এই বাড়িতে বউ করে এনেছি শুধুমাত্র ওই টাকার জন্য। তুমি আজকে তোমার বাড়িতে যাবে আর তোমার বাবাকে গিয়ে বলবে টাকা দিতে। ওই টাকা ছাড়া তোমাকে আমি আর এই বাড়িতে ঢুকতে দেব না। দয়া করে আমার বাবার উপর জুলুম করবেন না। সময় হলে টাকাটা আপনি পেয়ে যাবেন। আমি বাবার কাছে গিয়ে টাকা চাইতে পারবো না। টাকা যদি চাইতে না পারো তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই, এখান থেকে চলে যাও। পদ্মা কান্নাকাটি করতে করতে তার বাবার বাড়িতে গিয়ে উপস্থিত হলো।
তোমাকে আগেই বলেছিলাম বাবা, এত বড় ঘরে আমাকে বিয়ে দিও না। এখন দেখছো তো যৌতুকের টাকার জন্য আমার শাশুড়ি আমার সাথে কেমন ব্যবহার করছেন। তিনি বলছেন টাকা ছাড়া যেন আমি ওই বাড়িতে আর ফিরে না যাই। কিন্তু বা আমি তো এখন টাকার ব্যবস্থা করতে পারিনি। তবে ভেবেছি এই শিমল গাছটা কেটে ফেলবো, আর গাছটা থেকে যে দাম পাবো সেই টাকাটা তো শাওরিকে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? আমি কখনোই এই গাছটা কাটতে দেব না। এই গাছটা আমার বান্ধবী। ছোটবেলা থেকেই এই গাছ আর আমি একসাথে বড় হয়েছি। আমার সংসার কোনো দরকার নেই। এখন থেকে আমি বাবার বাড়িতে পড়ে থাকব, কিন্তু এই গাছে আমি হাত দিতে দেব না মা। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস মা, তোকে তো একটুকু সহ্য করতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি গাছটা কেটে যেভাবে হোক টাকাটা জোগাড় করার চেষ্টা করব। তাহলে গ্রামের 5 মানুষ 5 রকম কথা বলবে। বাবা হয়ে আমি কি এটুকু সহ্য করব বল? শিমুল গাছ, ও শিমুল গাছ, আমার প্রাণের বিনিময়ে হলেও তোমাকে রক্ষা করব। তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমিও তোমার সংসার নষ্ট হতে দেব না। এই দেখো আমার শরীরে তুলো ফুটেছে, এই তুলোর মধ্যে তুমি সোনা খুঁজে পাবে। এগুলো তোমার বাবাকে বিক্রি করতে বলো, আর এভাবে তুমি তোমার শাশুড়ির সব ঋণ পরিশোধ করতে পারবে। সোনার তুলো? কি বলছো তুমি? তোমার শরীরে সোনা কোথা থেকে আসলো? সে কথা তোমাকে জানতে হবে না। আমার শরীরে এক অদ্ভুত জাদু আছে, যার মাধ্যমে আমি সোনা তৈরি করতে পারি। এখন থেকে তোমার আর কোনো কষ্ট থাকবে না। বাবা, ও বাবা, দেখে যাও আমার বান্ধবী আমাকে কি দিয়েছে। আমি যেন খুব ভালোভাবে সংসার করতে পারি, আর তাই সে তার শরীর থেকে সোনা দিয়েছে। কি বলছিস তুই? এটা আবার কিভাবে সম্ভব? শিমুল গাছে সোনা পাওয়া যায়? ঠিক আছে, এই সোনাগুলো তাহলে আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি, আর আগামীকালই তোর শ্বশুর বাড়িতে তোকে দিয়ে আসছি। এরপর পদ্মা টাকা নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেল এবং সুখ শান্তিতে বসবাস করতে লাগলো।